এটা বেশ ভালো লাগছে আমাদের যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়েছেন, কিন্তু আরো ভালো হতো যদি সাড়াটা আরো বেশি হতো, কারণ আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে 100। তো 100 জনেরই যদি গার্জেন আসতে পারতেন খুব ভালো হতো। আমাদের এই যে পেরেন্ট টিচার কনফারেন্স বা পেরেন্ট টিচার মিটিং, এটা যে হঠাৎ করে কোনো সমস্যা হয়েছে সেই জন্যই ডাকা হয়েছে সেটা নয়, আবার খানিকটা সেরকম বটেও। এটা আমাদের প্রতিষ্ঠানের একটি বিএড কারিকুলাম, যেটা বিএড কারিকুলামের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। বিএড কারিকুলামের এটি কিন্তু একটি অবিচ্ছেদ্য অঙ্গ, বিএড সিলেবাসের বলছি না, বিএড কারিকুলামের বলছি। জায়গা নেই, কিন্তু কারিকুলাম সেটা একটি ব্রড পার্সপেক্টিভে প্রযোজ্য, যার মধ্যে কিন্তু সবকিছুই পড়ে যায়। যেমন হোস্টেলে থাকা, হোস্টেলের প্রেয়ার অ্যাটেন্ড করা, যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করা, তারপরে এই সমস্ত জিনিসগুলি এই কারিকুলামের অন্তর্ভুক্ত। প্রত্যেক বছরই এই ধরনের কনফারেন্স বা মিটিং ডাকা হয়। সেই ধারাকে অব্যাহত রেখে এটা যেমন ডাকা হয়েছে, তেমনি কিছু বিশেষ কারণেও কিন্তু এটা আমাদেরকে ডাকতে হলো। আজকে যে সময়টা চলছে, সেই সময়ে আমরা এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে আরো সচেতন হতে হবে। সত্যি কথা বলতে কি, আমরা এটা মনে করি না যে ছাত্ররা এই প্রতিষ্ঠানকে পড়ার জন্য চয়েস করেছে, যদিও এটা বাস্তব যে তারা ফর্ম ফিল আপ করেছে, চান্স পেয়েছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তারপর তারা সেই ডাকে সাড়া দিয়েছে। সুতরাং ছাত্ররা ভর্তি হয়েছে এটা ভেবে নেওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আমরা এরকম ভাবে ভাবি বিষয়টাকে যে এই প্রতিষ্ঠান ঠাকুরমা স্বামীজির প্রতিষ্ঠান, তাঁরা ওদেরকে চয়েস করেছেন। চয়েসটা ওরা এই প্রতিষ্ঠানকে করেনি, চয়েস করেছেন ভগবান স্বয়ং যে তারা এই প্রতিষ্ঠানে পড়বে। দ্যাট মিনস দে আর দি চুজেন ফিউ। আজকে পশ্চিমবঙ্গে 700-র উপর বিএড কলেজ আছে, 700-র উপর বিএড কলেজ আছে, প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ, গভর্নমেন্ট এডেড কলেজ, সমস্ত কিছু মিলিয়ে 700-র উপর বিএড কলেজ আছে। তার মানে বুঝতেই পারছেন যে প্রত্যেক বছর বিএড পাস করে বেরিয়ে যাচ্ছে কত সংখ্যার ছাত্রছাত্রী। সংখ্যাটা কত হবে? অন অ্যান এভারেজ 50,000 প্রায়। এবার আপনারা ভাবুন যে বর্তমান পরিস্থিতিতে যেখানে এই মুহূর্তে কতজন বিএড পাস করে বসে আছে পশ্চিমবঙ্গে, সেটা আমাদের ধারণা আছে কিনা সেটা খুবই শিক্ষা পদ্ধতি আমাদেরকে কিন্তু মাধ্যমিকের পরে হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি পরে গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনের পরে পোস্ট গ্রাজুয়েশন সবাইকে কিন্তু করার সুযোগ দিয়ে দিচ্ছে। পোস্ট গ্রাজুয়েশনের পরে বিএডও সবাই পড়ে নিচ্ছে, তারপরে এমএডও পড়ে নিচ্ছে, তারপরে এমফিলও করে নিচ্ছে, পিএইচডিও করে নিচ্ছে, করে 35 বছর বয়স প্রাপ্ত হয়ে শরীর, মন, প্রাণ, বুদ্ধির সমস্ত শক্তি হারিয়ে অবসাদে জীবনযাপন করার একটি পন্থা নির্ধারণ করে দিয়েছে। এই পেরেন্ট টিচার মিটিং এর প্রয়োজনীয়তা এই জন্যই যে আজকে গার্জেনদেরকে বুঝতে হবে যে আমরা কোন অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। যদি আপনি আপনার সন্তানকে শিক্ষিত করতেই চান, তাহলে ভালোভাবে বোঝার চেষ্টা করুন যে ওকে যে রাস্তাটা আপনি দেখাচ্ছেন সেটা ঠিক কিনা। 30 বছর বয়সের পর কোনো মানুষেরই নিজেকে চেঞ্জ করা সম্ভব হয় না। বিশেষ বিশেষ কিছু ব্যক্তি নিজের ভুলকে অনুধাবন করে পরিবর্তন করার চেষ্টা করে, আর তার মধ্যে কেউ কেউ সফল হয়। কিন্তু আমরা যদি অনেক আগে থেকে সচেতন হই, মাধ্যমিক পাশের পর থেকে আপনারা এটা ভাবুন যে ওকে কোন দিকে পরিচালনা করা হবে। এটা কিন্তু সরকারকে দোষ দিয়ে লাভ নেই, সরকার তার নিজের এজেন্ডা পরিপূরণ করছে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে বলবে যে আমি তো পড়ার সুযোগ করে দিয়েছি, ও মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পড়ুক না, 3rd ডিভিশনে পাস করেছে, পড়ুক, 3rd ডিভিশনে কোন রকমে গ্রাজুয়েশন পাস করেছে, মাস্টার ডিগ্রি করারও সুযোগ দিয়ে দিচ্ছে। তাহলে হলো কি, সব ছাত্র গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি করে, বিএড, এমএড করে ঘরে বসে থাকবে, কিছু করতে পারবে না, এইরকম একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই পরিবেশ পরিস্থিতির ভিতর থেকে যদি আমাদেরকে দাঁড়াতে হয়, নিজেদেরকে গঠন করতে হয়, জীবনে যদি সফল হতে হয়, তাহলে কতটা সচেতনতা দরকার আপনারা ভেবে দেখুন।
আজকে এসএসসি হলে 5 লাখ ছেলে মিনিমাম বসবে, তারা পরীক্ষায় বসবে। চাকরির সুযোগ যদি 5,000 জনের থাকে তাহলে পার্সেন্টেজটা কত? প্রত্যেকে কিন্তু ইকুইভ্যালেন্ট ডিগ্রি নিয়ে বসে আছে, প্রত্যেকেই পোস্ট গ্রাজুয়েশন করেছে, প্রত্যেকেই বিএড করেছে, তবেই তারা এসএসসি বসছে। তাহলে চাকরির সম্ভাবনা কোথায়? কিন্তু এর মধ্যেও দাঁড়ানো যাবে। আমাদেরকে প্রশ্ন করতে হবে যে আমরা কি চাকরি পাওয়ার যোগ্য? ছাত্ররা নিজেরা প্রশ্ন করুক যে আমরা কি চাকরি পাওয়ার যোগ্য? ভালোভাবে বাংলায় কথা বলতে পারি? ইংরেজি ছেড়ে দিন, অথচ ইংরেজির কিন্তু প্রচন্ড গুরুত্ব এখনো। বাংলাতেই ভালো করে কথা বলতে পারছি না, একটা আবেদনপত্র বাংলাতে লিখতে গেলে ভুলে পড়া। এই যদি পরিস্থিতি হয়, আমাদের এই আলোচনা আমাদের ছাত্র সংখ্যা নিরিখে হয়তো 50 to 60% ছাত্র বা অভিভাবকদের কাছে এই বার্তা গিয়ে পৌঁছালো, সকলের কাছে গিয়ে পৌঁছালো না, সকলে এলো না। সকলেরই কিন্তু বিষয়টাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত ছিল। একদিন তো আসবেন, প্রত্যেক দিন তো আসবেন না, বছরে একদিন আসুন। এটাকে তো আপনারা সুযোগ হিসেবেও নিতে পারতেন, যে মিশনে আসার একটা সুযোগ এসছে। সবসময় তো আসতেও পারবেন না, আর এলে আমাদের এতটা সময়ও থাকবে না যে আপনাদের সঙ্গে কথা বলবো। তো এই আজকের দিনটা যদি আমরা এইভাবে সুযোগটা নিতাম, যে একটু সকাল সকাল যাই, একটু মিশনের পরিবেশটাকে এনজয় করি, মন্দির আছে একটু হয়তো প্রণাম করে এলাম, তারপর কলেজ ক্যাম্পাসটাকে একটু ঘুরলাম, ছেলের সঙ্গে মেলামেশা হলো, আরো অন্যান্য গার্জেনরা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা হলো, শেয়ারিং অফ আইডিয়াস। আপনাদের এরকমও বক্তব্য হতে পারে যে ছেলে তো এখন সাবালক হয়ে গেছে, 18+, সুতরাং তার জীবনে এখন আর দাখিলদারি করতে যাওয়ার তো কোনো প্রয়োজন নেই। আমি দাখিলদারি করতে বলছিও না, তার স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করতেও বলছি না, কিন্তু বন্ধু হিসেবে পাশে দাঁড়ানো যায়। বন্ধু হিসেবে তো পাশে দাঁড়ানো যায়। বন্ধু যেরকম ভাবে বন্ধুর কথা ভাবে, তাকে সহযোগিতা করার কথা ভাবে, সেইভাবে কিন্তু আমাদেরকে ভাবতে হবে। বিএড এর ছাত্রদের কাছে গার্জেনরা বন্ধুস্থানীয় হবেন, তাদের সমস্যা বোঝার চেষ্টা করবে। আদপে বোঝেনি না, বুঝতেই পারবেন না, এমন একটা অবস্থার মধ্যে দিয়ে এরা বড় হচ্ছে যে এদেরকে বোঝাই সম্ভব নয়। আপনাদের যে বড় হওয়া আর এদের যে বড় হওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনারা যে পরিবেশ পেয়েছিলেন আর এরা যে পরিবেশ পাচ্ছে, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনারা যদি আপনাদের কথা ওদেরকে বলেন যে আমরা এইভাবে ছোটবেলায় সময় কাটিয়েছি, আমরা আমাদের যৌবনকালে এরকম ভাবে অতিবাহিত করেছি, ওরা গল্প ভাববে। আমরা যদি বলি যে গ্রামে আমাদের কারেন্ট ছিল না, আমরা গ্রীষ্মের সময় বট গাছের তলায় বসে থাকতাম, দুপুরবেলা বাঁশ বনে বসে থাকতাম, মাদুর টাদুর নিয়ে বসে থাকতাম, কখনো বিশ্রাম নিতাম, গল্প গুজব করতাম। আজকে ছেলেরা কি ভাবে? কোন আমলের কথা শুনছে, এটাই ভাবে। সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা পশ্চিত দুঃখ ভাগ ভাবে। মহারাজ এতক্ষণ খুব সুন্দরভাবে ভেতরের আবেগ নিয়ে, অন্তরের আকাঙ্ক্ষা আকুতি নিয়ে তার কথাগুলি বললেন। পরম সৌভাগ্য না হলে এইসব কথাগুলি শোনার সুযোগ। নতুন বছর, বাংলার নতুন বছর, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। যারা অভিভাবক, আপনাদের প্রত্যেককেই এই নতুন বছরের শুভেচ্ছা, আপনাদের জন্য মঙ্গল কামনা এইসব জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন এবং একটি সুন্দর সমাজ পরিবার গড়ার লক্ষ্যে অভিভাবকদের যে অঙ্গীকার থাকে, সেই অঙ্গীকারের প্রতি দায়বদ্ধ আমরা সবাই থাকব, সেই ইচ্ছেটা পালন করবেন। রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলাম আমিও, এখন শিক্ষকতা করছি। সেই শিক্ষকতারও বয়স প্রায় 25 বছর। আমি এখানেই ছাত্র ছিলাম একসময়। আমি জানি যে ছাত্রবৃত্তি, এখানে ছাত্রবৃত্তির আনন্দ কিরকম। আমার বারবার যেটা মনে হয়েছে যে বিএড এর পাঠ্যক্রম, বিএড এর সিলেবাসের মধ্যে যে বিষয় শেখানো হয়, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পাঠ্যক্রমের অনুশীলনের মধ্যে দিয়ে এবং বই পাঠ্যক্রমিক এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার অ্যাক্টিভিটিজ এর চর্চা, যেগুলো আমাদের কলেজে বছর ভর হয়ে থাকে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা পাঠ্যক্রমের বাইরেও সমৃদ্ধ করি। সেটি হচ্ছে একটি দারুণ দৃষ্টিভঙ্গি, অদ্ভুত এক সদর্থক ইতিবাচক দৃষ্টিভঙ্গির অধিকারী হওয়ার সুযোগ পেয়ে যাই আমরা।
এবং সেইটিই হচ্ছে আমার জীবনের নিয়ন্ত্রক শক্তি, চালিকা শক্তি, প্রেষণা শক্তি, প্রেরণা শক্তি, আমরা যেভাবে খুশি এটিকে ব্যাখ্যা করতে পারি। আমাদের জীবনের একেবারে গোড়ার দিকের শক্তিমত্তা তৈরি করার ক্ষেত্রে যেটি সর্বস্ব নিয়ন্ত্রক ভূমিকা পালন করে সেটি হচ্ছে এই পরিবেশ থেকে প্রাপ্ত একটি দৃষ্টিভঙ্গি। আমরা জগৎটাকে দেখার ভঙ্গিটাই পাল্টে ফেলি, বাবা মার দিকে তাকানোর দেখার ভঙ্গিটাকেই আমরা পাল্টে ফেলতে পারি, আমরা সমাজের দিকে তাকিয়ে আমরা দেখার দৃষ্টিভঙ্গিটাকে পাল্টে ফেলতে পারি। বলতে শুরু করবেন সূর্যটা নেই, সেদিন থেকে আপনার পৃথিবীতে সূর্যটা আর নেই। এই দৃষ্টিভঙ্গিটা অর্জনের জন্য একটা দারুণ জায়গা, প্রতিষ্ঠান, এবং আমার মনে হয় যে আমরা বলি এটা একটা বিদ্যালয় বা মহাবিদ্যালয় নয়, এক পরম তীর্থক্ষেত্র। মহারাজ বারবার আবেদন রেখেছেন যে হোস্টেলে কেন আমরা আসবো না। এটা সাধারণ কোন কলেজ বা প্রতিষ্ঠান হিসেবে যদি আমরা দেখি তাহলে ভীষণ ভুল করব। আপনাদের কাছে আমাদের কলেজের ম্যাগাজিন পৌঁছেছে, আপনারা দেখেছেন একটি মহাবিদ্যালয়ের একটি বার্ষিক পত্রিকার চেহারা কেমন হতে পারে। আপনারা একটু উল্টে পাল্টে দয়া করে দেখবেন, একেবারে শুরু থেকে প্রচ্ছদ থেকে শেষ পাতা পর্যন্ত একটুখানি দেখবেন যে কতটা আবেগ, কতটা আকুতি মেশানো থাকে একটা ছোট্ট আমাদের বাৎসরিক দলিল, আমাদের ম্যাগাজিন। তার মধ্যে ছাত্রদের জিজ্ঞাসা করলাম, ম্যাগাজিনটা পড়েছো? ওরা বললো না, এখনো উল্টে দেখা হয়নি, অনেকদিন পেরিয়ে যাবার পরে। আমরা এইটার পরিবর্তন চাই। আমি বিভিন্ন জায়গায় এই চাকরি বাকরির পরীক্ষাগুলোতে ইন্টারভিউ নিতে যাই, পরীক্ষার বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে হয়। আমাদের সামনে কয়েকটি প্রোগ্রাম এরকম রয়েছে। একটি জায়গায় ইন্টারভিউ এর একটি অভিজ্ঞতা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা বলবেন, অন্য মাস্টারমশাইরা আছেন তারা বলবেন। আমি মাদ্রাসা কমিশনের একটি ইন্টারভিউ বোর্ডে আছি। একটি ছাত্র ইন্টারভিউ দিতে এসেছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, নাম বলেছে, তারপর জিজ্ঞাসা করেছি তোমার বাড়ি কোথায়, বললো আমার বাড়ি খড়দার অবরোধে। আমরা যখন ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ নেই তখন এরকম একটা ভেতরে মনোভাব কাজ করে, সেটাকে 2 নম্বরই বলবেন না 5 নম্বরই বলবেন আমি জানি না, কিন্তু কাজ করে। সেটি হচ্ছে এ তো রহরা কোন খড়দা এলাকার ছেলে, তাহলে আমার একটু নরম হওয়া উচিত এর প্রতি। আমি জানি না এর মধ্যে কোথাও অন্যায় দেখতে পাবেন, কিন্তু এটা হয়, এটা আমরা অস্বীকার করতে পারি না। আমার কলেজের ছাত্র, কোথাও দেখা হয়েছে, মনে হয় আমি একটুখানি নরম মনোভাব নিয়ে ইন্টারভিউটা নিই। তো সেই রকম এই খড়দার একটি ছেলে, রহরার ছেলে ইন্টারভিউ দিতে গেছে। আমার মনে হয়েছিল যে একে একটু সহজ প্রশ্ন করে যদি একটু সুযোগ করে দেওয়া যায়, কারণ চাকরির সমস্যাটা প্রত্যেকের, যদি একটু করা যায়। আমি তাকে প্রশ্নগুলো সহজ করার পরিকল্পনা আগেই নিয়েছি। তারপর জিজ্ঞাসা করলাম যে তুমি ওখানে পড়াশোনা করেছো কোথায়? বললো রহরা রামকৃষ্ণ মিশনে। ও আমাকে চেনে না, কারণ স্কুলে পড়েছে, আগের ছাত্র, আমি তখন, আমাকে দেখেনি। রহরা রামকৃষ্ণ মিশন, আমার তো শুনে খুব আনন্দ হলো। তারপর আমি বললাম যে তুমি এত বড় প্রতিষ্ঠানের ছাত্র, তোমার গর্ব হয়? বললো হ্যাঁ। আমি বললাম ওইখানে যিনি সচিব মহারাজ, তার নাম কি? যিনি রহরা রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি মহারাজ, আমাদের সচিব, পরম পূজনীয়, পরম প্রণম্য মহারাজ, তার নাম কি মনে আছে? মাথা চুলকে বলল, অনেকক্ষণ চেষ্টা চরিত্র করার পরে বলল, জয়ানন্দ বলে কে একজন ছিল, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। আমি অবাক হয়ে গেলাম। তখন আমার মনে হলো যে হয়তো এরকম হতে পারে যে রামকৃষ্ণ মিশনের প্রতি ভেতরের বিদ্বেষ, ভেতরের আক্রোশ থেকে এই কথা সে বলেছে। তারপর আমি বললাম তুমি বাংলায় অনার্স কোথায় পড়েছো? বললো ভৈরব গাঙ্গুলি কলেজ, বেলঘরিয়া। আমি বললাম নাটক কে পড়াতেন তোমাদের? বলছে অনেকগুলো স্যার তো পড়াতো, কার নাম বলবো? সঙ্গে সঙ্গে আমার পাশে ওই বোর্ড মেম্বার যিনি ছিলেন তিনি বললেন, স্যার আপনি যা চাইছেন এর কাছ থেকে তা পাবেন না, আপনি ছেড়ে দিন। আমার প্রার্থনা যে আমাদের ছাত্রদের যেন এই দশা না হয়। আপনারা সবাই ভালো থাকবেন। ছাত্রদের জন্য আমি আবার মঙ্গল কামনা জানাচ্ছি, যে সত্যি সত্যি আমরা যা চাই তার কিছুটা অংশ যেন তাদের মধ্যে প্রতিফলিত হয়। ঠাকুর মা স্বামীজি সবার জন্য মঙ্গল করুন। ধন্যবাদ। আমার চেনা রামকৃষ্ণ মিশনের সঙ্গে এই মিশনের কিছু তফাৎ আছে। তফাৎ কি? এখানে এসে দেখলাম একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর কিন্তু খুব ভগ্নদশা, দীর্ঘদিন রং টং করা হয়নি। এখানে যে শিক্ষক ছিলেন তাদের সঙ্গে যখন পরিচয় হলো, দেখলাম ওখানে ছাত্র শিক্ষকের মধ্যে যে আন্তরিকতা ছিল এখানে যেন একটু ঘাটতি ছিল। তারপরে
বর্তমান অধ্যক্ষ মহারাজের আগে যিনি ছিলেন তিনি এসে কলেজের কিছু কিছু পরিবর্তন করলেন। বিল্ডিং এর সুশ্রী চেহারা হলো, রং হলো, বিভিন্ন ঘরের সংস্কার হলো, অনেক কিছু হলো। তারপর নতুন আমাদের বিল্ডিং হয়েছে। মানে আগে আমাদের কলেজে ছিল অভাব, এখন আমরা সবই পেয়েছি। বিল্ডিং আছে, দালান আছে, কোঠা আছে, বিভিন্ন যন্ত্রপাতি, ইনস্ট্রুমেন্ট সবই আছে। এখন হচ্ছে আমাদের সেই রবীন্দ্রনাথের ভাষায় অভাবের অভাব। ছাত্রদের দিকে তাকালেও আমার তাই মনে হয়, আমরা যখন ছাত্র ছিলাম বা আমাদের অভিভাবক যারা আছেন তারা যখন ছোট ছিলেন, পড়াশোনা করতেন, তখন তারা অভাবের মধ্যে দিয়েই বড় হয়েছিলেন। সেই অভাবের মধ্যে যখন আমরা সামান্য কিছু পেতাম, যে আনন্দ পেতাম, তা ভাষায় প্রকাশ করা যায় না। আর এখন আমাদের ছাত্ররা এত সব পেয়ে যাচ্ছে, জীবনেও না চাইতেই পেয়ে যাচ্ছে, অনায়াসেই পেয়ে যাচ্ছে, যে তারা জীবনে কোনো কিছুর অভাব বোধ করেনি। এবং এইটাই হচ্ছে এদের জীবনের সব থেকে বড় ট্র্যাজেডি। যে সেই তাসের দেশে দেবে রবীন্দ্রনাথ বলেছেন, এদের তো জীবনে অভাবেরই অভাব। তা আমাদের মানে গার্জেনদের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, আপনারা চাইলেই ছেলে মেয়েদেরকে দেবেন না, সঙ্গে সঙ্গে তো দেবেনই না। যদি মনে হয় দেওয়ার দরকার আছে তাহলেও একটু রয়ে বসে পরে দেবেন। যা কিছু চাইবে সঙ্গে সঙ্গেই দিলে ওদের চাহিদা বাড়তেই থাকবে, এটাকে নিবারণ করতে পারবেন না। তা এটা আমার একটা কথা। আচ্ছা, দ্বিতীয় যে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে, আমাদের এখানে ক্লাসে যখন আমরা পড়াতাম, আমি যখন প্রথম এলাম তখন আমরা অনেক ছাত্রকে পেয়েছিলাম যারা বয়সে আমাদের থেকে অনেক বড়। মানে তখন অনেক টিচার ছিলেন, ডেপুটি টিচার, তারপরে বেশ কিছু বয়স্ক ছাত্ররাও থাকতো। তাদের সঙ্গে হতো কি, আমাদের একটু প্রথম প্রথম ভয়ই লাগতো। আমি প্রথম যখন এলাম, কিন্তু দেখলাম যে তাদের যে আচার আচরণ, বিনয়, তারা খুব সহজেই আমাকে তারা খুব কাছে টেনে নিয়েছিল। যা তার ফলে কি হলো, যে আমাদের মধ্যে যে একটা পড়াশোনা নিয়ে আলোচনা, ইন্টেলেকচুয়াল আলোচনা অনেক বেশি করতে পারতাম। এখনকার ছাত্ররা বয়সে অনেকটাই তাদের থেকে ছোট, কেন এখন বেশিরভাগই সব অনার্স বা এমএ করে আসছে। তখন অনেকেই মানে 4-5 বছর পড়িয়েছেন। কারোর হয়তো অর্গানাইজ টিচার, তারা হয়তো প্রায় 45-50 বছর বয়স। আমি তখন সবে 29 কি 30 এখানে। কিন্তু তাদের সঙ্গেও কিন্তু আমাদের একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস বা এক্সচেঞ্জ অফ থটস করতে খুব একটা অসুবিধা হতো না। আমাদের প্রত্যেকেরই একটা ভাবধারা থাকে, আমি মিশনের মতো জায়গায় একটা কাজ করব। আমরা এখানে যারা শিক্ষক রয়েছি, অনেক শিক্ষকই আছেন যারা স্কুল করে এসছেন, আজ এরকম বড় একটা প্রতিষ্ঠানে মানে চাকরি করছি। এই রামকৃষ্ণ মিশন, এই লোগোটাই আমাদের আলাদা বার্তা দেয়। আমি যখন কোন একটা জায়গায় যাই, কোথায় চাকরি করি, রামকৃষ্ণ মিশন, একটা আলাদা একটা ব্যাপার বহন করে। ঠিক একইভাবে স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রেও একই রকমের বার্তা দেবে, কিন্তু না, সেটা আমাদের যেটা ক্ষমতা রয়েছে নেওয়ার, সেই জায়গাটা নিতে আসবো, এই মেন্টালিটি হয়তো কজনের আছে জানি না। আমরা চাই এই আজ যে প্যারেন্ট টিচার যে মিটিং যেটা হচ্ছে, এটা একটা খোলামেলা মঞ্চ। এখানে আপনাদের মধ্য থেকেও অনেক কথা উঠে আসবে, আমাদের শিক্ষকদের থেকেও অনেক কিছুই বলছেন। আর সেই সঙ্গে আমরা একটা কথা বলতে চাইছি স্টুডেন্টদের, তোমরা ভাবছো যে ডিগ্রি পাবে, কিন্তু 75% অ্যাটেন্ডেন্স আমরা যে জায়গায় আমরা ভেবেছিলাম বা আছি, সেই জায়গায় না যেতে পারলে তোমরা ভাবছো যে হ্যাঁ হয়ে যাবে, পরীক্ষায় বসে যাবো, কিন্তু এটা এতটা সহজ নয়। অন্তত পক্ষে 100 জনের মধ্যে 40-45 জন মনে করেছেন যে আপনাদের সন্তানের মঙ্গলার্থে কলেজে একদিন যাওয়া দরকার। গোটা জীবনে প্রায় যা কিছু করেছেন আপনাদের ছেলেদের জন্যই করেছেন, ছেলে মেয়েদের জন্যই করেছেন। আর একটা দিন এসেছেন, এই জন্য আমি বিশেষ করে কৃতজ্ঞ। সব শিক্ষকই মাঝে মাঝে বিরক্ত হই। আমরা আমাদের আইডেন্টিটি থাকে আমাদের ছাত্রদেরকে নিয়ে। তো এই সাম্প্রতিক এই 2 বছরের ব্যাচে দেখা যাচ্ছে ছাত্ররা আসছে না, কলেজে আসছে না। মহারাজের প্রতিটি কণ্ঠে, প্রতিটি শব্দে আমরা সেই জায়গাটা খুঁজে পেলাম। ভীষণ আবেগ ঘন হয়ে উনি বললেন, যন্ত্রণা মথিত মন নিয়ে বললেন এটা। আর শেষ দিকটাই যে ব্যাপারটা ঘটলো, সেটা দিয়েও অনেক কিছু ডিফাইন করে দেওয়া যায়। সে আমরা ছোটবেলায় একটা গল্প পড়তাম যে এক গৃহ শিক্ষক রাখা হয়েছে 2 জন বাচ্চার। তো সে গৃহ শিক্ষক আসেন,
আর বাচ্চা দুটো একটু দুষ্ট, কোনো মতে ওরা পড়বে না। তো গার্জিয়ান ওই গৃহ শিক্ষককে বলে দিয়েছে যে বাচ্চা দুটো খুব দুষ্টু, কোনো মতেই পড়তে চায় না, একটু কাইন্ডলি দেখুন কেমন ভাবে করা যায়, পড়ানো যায়। তো সেই শিক্ষকও সেরকম ভাবে প্রস্তুত হয়ে গেছে, গৃহ শিক্ষক, একটু অন্যরকম ভাবে পড়াবো। ঠিক আছে, দিয়ে যেদিন পড়ানোর সময় বিকেল সন্ধ্যাবেলা, চল আজকে আর পড়বো না, মার্বেল টার্বেল নিয়ে খেলা করব। ঠিক আছে, আমরা আর পড়বো না। বাচ্চা দুটো খুব খুশি, হ্যাঁ মার্বেল সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছে। তারপর মার্বেল খেলা হতে হতে এই তোর হাতে একটা মার্বেল দিলাম, তোর হাতে একটা দিলাম, তোর হাতে দুটো দিলাম, তোর হাতে তিনটে দিলাম, বলতো কটা মার্বেল হলো? দু একবার বলার পর একটি ছেলে বুঝতে পেরেছে, দাদা মাস্টারমশাই কিন্তু শেখাচ্ছে, চল এখানে থাকা যাবে না। তো আমাদেরও অবস্থা অনেকটা এইরকম। তোমরা অনেকেই ভেবে নিচ্ছ যে আমরা শেখাতে চেষ্টা করছি, তোমরা অনেক বড়, সেই বাচ্চাদের তুলনায় অনেক বড়। তোমরা খারাপ লাগে, বুঝতে পারো না তোমরা কি ভুল করছো, এটা সবচেয়ে বেশি খারাপ লাগে। আমরা সবাই কম বেশি যারা ছোটবেলায় পড়াশোনা শুরু করেছি, একটা লক্ষ্যে শুরু করেছি যে চাকরি, একটা বেশিরভাগ জনই চাকরি, মানুষ হবো, চাকরিটাই প্রধান। কিন্তু আমার মতে বলে এই চাকরিটা আমাদের জীবনের একটা বাই প্রোডাক্ট, পড়াশোনার একটা বাই প্রোডাক্ট, মেন প্রোডাক্ট অন্য একটা আলোকিত জীবন। তোমরা যারা কলেজে আসছো না, আমাদের কাছে আসছো না, সেই দুটোই, চাকরির জায়গাটাও মিস হচ্ছে, সেই আলোকিত জীবনটার পথেও হয়তো একটু একটু এগিয়ে যেতে পারতাম আমরা সবাই একসঙ্গে, সেই আলোকিত জায়গাটাও মিস হচ্ছে। আমি তখন এখানে জয়েন করি 2010 সাল নাগাদ, 2010 সাল। তখন ডেপুটেডরা আসতো, মানে 100 জন স্টুডেন্ট ভর্তি হলে 50 জন ডেপুটেড থাকতো আর 50 জন ফ্রেশার থাকতো। ডেপুটেডরা, তো আমি তো তখন অনেক ছোট ছিলাম, ডেপুটেডরা আমার থেকে অনেক বয়স্ক ছিল, তারা তাদের মতন করেই আমাকে শ্রদ্ধা জ্ঞাপন করতো। এবং আমি দেখেছি ডেপুটেডরা অত স্যালারি নিয়ে এখানে পড়তো তো বটেই, কিন্তু তাদের জীবনযাপনে, তাদের এখানে থাকা খাওয়ায় বা থাকাতে কোনো অসুবিধে বা কোনো রকম উচ্ছৃঙ্খলতা আমি কিন্তু তাদের মধ্যে দেখিনি। ডেপুটেডরা যখন পড়তো, অনেক ডেপুটেড আছে, ডেপুটেডরা অনেক ভালো রেজাল্ট করতো এবং ফ্রেশাররা একটা কম্পিটিশনের জায়গায় যেত, ফ্রেশাররা কম্পিটিশন করতো তাদের সঙ্গে যে কিভাবে ডেপুটেডদের থেকে আগানো যেতে পারে। মহারাজজিকে এবং সমস্ত শিক্ষকদেরকে এবং অভিভাবক বৃন্দকে আমার নমস্কার জানিয়ে আমি কিছু কথা বলতে চাইছি। সব থেকে বড় কথা হচ্ছে যে এত বড় বিএড কলেজে আমরা আজকে দিনে আসতে পেরেছি, অভিভাবক, অভিভাবিকা, ছাত্র, শিক্ষক মহাশয়দের সঙ্গে মিলিত হতে পেরেছি। মহারাজের বক্তব্য আমরা শুনেছি, সুদীর্ঘ ভাষণের মধ্যে দিয়ে উনি আমাদের ছাত্রদের সঙ্গে তাদের গার্জেনদের সম্পর্ক কেমন হওয়া উচিত, কি কি বিষয়ে আমরা সচেতন হতে পারবো এবং তার করতে পারলে আমরা কিভাবে ছাত্রদেরকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবো, এই আলোচনা আমরা শুনেছি। সমস্ত শিক্ষক মহাশয়ও আমাদের ছাত্রদেরকে নিয়ে আলোচনা করে জানিয়েছেন তারা যদি ঠিক মতন ক্লাসে উপস্থিত থাকে এবং তাদের পঠন পাঠন ঠিক মতন শিক্ষা করতে পারে, শুধু শিক্ষা নয়, এই যে একটা বিএড কলেজ, অর্থাৎ এই যে বিদ্যা নিকেতনের মধ্যে দিয়ে শুধু শিক্ষা নয়, তার সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত দিকগুলো আছে, বন্ধুদের সঙ্গে ঠিক মতন ভাবে মিলেমিশে থাকা, হোস্টেলকেও বাড়ির মতন করে ভেবে নেওয়া এবং জীবনের এই সুদীর্ঘ পথ পরিক্রমা করতে গেলে কিভাবে নিজেকে জীবনের জন্য প্রস্তুতি নেওয়া দরকার, সেগুলো আমরা শুনলাম এবং জানলাম। মনে হয় ছাত্রদের এগুলো পাথেয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ জীবনে তারা এগুলোকে নিয়ে অগ্রসর হতে পারবে। এটুকুন বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। কিছু এডুকেশন আছে, ওর মধ্যে সচেতনতা ভাবে সবকিছু আইডিয়া করলে আরো কিছু ভাবা যায়, তাতে এক্সপিরিয়েন্স বাড়ে, কমে না। বিশেষ করে শিক্ষকতা করতে গেলে অনেক রকম আইডিয়া শিক্ষা প্রদান করতে হয়, তাতে জীবনের সাফল্য বাড়ে।
এইটাই আমি জানি। আর মনের আনন্দে যা করবে তাই সফল, এবং কি অন্যকেও আনন্দ দিয়ে সে নিজে নির্যাপন করতে পারে, এইটুকুই বলে দিলাম। গুরুজনেরা, যারা গার্জিয়ান আছেন তাদের নমস্কার। আমি এখানে একটা কথাই শুধু বলবো যে এই মঞ্চটা বা এই যে প্রতিষ্ঠানটা, এটা সারা বিশ্বে কিন্তু নামাঙ্কিত। এটা সবাইকে মনে রাখতে হবে যে এটা কিন্তু ভাগ্য করে এই জায়গায় আসতে হয়, ভাগ্য না থাকলে হয় না। আর আরেকটা কথা হচ্ছে, এটা অনেক শিক্ষা হচ্ছে অনেক সাধনার ব্যাপার, সাধনা করে আসতে। স্বামী বিবেকানন্দ একটা কথা জানেন কিনা জানি না, আমি সবাই হয়তো জানেন যে একবার রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন স্বামী বিবেকানন্দ যে প্রভু, ভগবান কি করে দর্শন হয়, কি করে দর্শন করা যায়? তখন উনি চুপ করে থাকলেন। তখন স্বামী বিবেকানন্দ নিজে গঙ্গায় গেলেন স্নান করতে। স্নান করতে দুজনে ডুব মেরে স্নান করছেন। তখন রামকৃষ্ণদেব কি করেছেন, স্বামী বিবেকানন্দ চুবিয়ে ধরেছেন জলের ভিতরে। তখন দম বন্ধ হয়ে যাচ্ছে। তখন উপরে উঠেছেন, উঠে তখন জিজ্ঞাসা করছেন যে প্রভু, আপনি আমাকে চুবিয়ে ধরলেন কেন? তখন উনি বলছেন, তোর কেমন লাগছিল জলের ভিতরে? তখন বলছেন, প্রভু আমার তো পরাণ যায়। তখন উনি বললেন যে ভগবানকে সাধনা করতে গেলেও ঠিক এরকমই হয়। আমিও সব স্টুডেন্টদের বলছি, তোমরা এমন ভাবে পড়াশোনা করো, তোমরা হচ্ছে সমাজ গড়ার কারিগর। এখন এই কম্পিটিশনের যুগ হয়ে গেছে, তোমরা সেই দিকে না থাকি তোমরা এমন একটা জায়গায় এসেছো যে তোমরা যাতে মানুষ তৈরি করতে পারো, মনুষ্যত্ব মানুষের ভিতরে জাগাও। এটাই আমি সবার কাছে কামনা করবো যে এরা তৈরি করছেন তোমাদের, এখান থেকে যেন কোনো অভাব অভিযোগ না আসে তোমাদের পরে। সবাই কিন্তু এই জায়গায় আসতে পারে না, সবাই আসতে পারবে না, এটাই হচ্ছে আমার বক্তব্য। সবাইকে নমস্কার। মুখ থেকে জ্ঞানগর্ভ বাণীগুলো শুনে আমরা সত্যি সমৃদ্ধ হলাম। একদম নির্দ্বিধা এবং নিঃসংকোচে কথা আমি বলতে পারি। ওনারা যে কথাগুলো বললেন সত্যি আমাদের একদম প্রাতঃস্মরণীয় কথাগুলো বলে গেলেন। প্রত্যেক অভিভাবক, প্রত্যেক অধ্যাপক বৃন্দ বা এনারা যারাই এখানেই বললেন আর কি, আমাদেরকে কিন্তু সমৃদ্ধ করেছে, একথা অস্বীকার করবার কোনো অবকাশ নেই। যাই হোক, সব থেকে দুঃখের কথা যেটা মহারাজ জি বললেন, কৌশিকবাবু বললেন এবং অন্যান্য অধ্যাপকরাও বললেন যে এই বিদ্যালয়ের বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দের যে বাণীগুলো লেখা আছে সেই বাণীগুলো পর্যন্ত এই বিদ্যালয়ে পাঠরত ছাত্ররা কিন্তু সেগুলো পড়ে না। খুবই দুঃখজনক কথা, এগুলো বেদনাহত কথা। এরকম হবে কেন? একটা ছাত্র সে যে বিদ্যালয়ে পড়ে সেই বিদ্যালয়ের মহামনীষীর এই বাণীগুলো সে পড়বে না? এই বাণীগুলো কিন্তু আমাদের অনেক উঁচুতে নিয়ে যায়, প্রকৃত মানুষ গড়তে সহায়তা করে এই বাণীগুলো। এটা খুবই দুঃখের। যারা ছাত্র আছো তারা কিন্তু এগুলো অবশ্যই দেখবে।